সৃজার বাবা তার ঘরে পায়চারি করছেন, ঘাম ছুটেছে তার। আকাশ যাওয়ার আগে তাকে হুমকি দিয়ে গিয়েছে, সে সন্ধ্যা আর সৌম্যকে ঠিক খুঁজে বের করবে, আর তারপর সৃজার বাবার ব্যবস্থা করবে। সৃজার বাবা নিজের ছেলে মেয়েদের জন্য যেমন ভয় পাচ্ছে, তেমনি সন্ধ্যা সৌম্যের জন্যও ভয় পাচ্ছে। তার ধারণা, সৌম্যের পেটে চাকু মারা, সন্ধ্যাকে রেপ করার চেষ্টা করা, এইসবে আকাশের হাত রয়েছে। মনে না হওয়াটাও অস্বাভাবিক না। সৌম্যের মায়ের নাম ছিল জ্যোৎস্না, বিত্তশালী পরিবারের মেয়ে ছিল সে। সেই সূত্রেই হয়তো তার ছেলে মেয়েদের জন্য এইসব বড় বড় মাপের মানুষের শত্রুর অভাব নেই। সে সৃজার মা আর সৌম্যের মা জ্যোৎস্না একসাথে পড়াশোনা করত। সে সৃজার মাকে ভালোবাসতো। জ্যোৎস্না সৃজার মাকে কনভিন্স করছিল, কিন্তু কারোর পরিবারই মেনে নিচ্ছিল না। এমনকি সৃজার মাকে জোর করে অন্য জায়গায় বিয়েও দিয়ে দিচ্ছিল। এরপর সে সৃজার মাকে নিয়ে পালিয়ে আসার পর থেকে তাকে অনেক হেল্প করেছিল, তার পকেট শূন্য ছিল। সৌম্যের মা নির্দ্বিধায় তাকে বেহিসাবি টাকাও দিয়েছিল। তখন জ্যোৎস্নার বিয়ে হয়নি। এরপর বহু বছর জ্যোৎস্নার আর কোনো খবর পায়নি সৃজার বাবা। তারপর একদিন এসে জায়গার দলিলগুলো তাকে দিয়েছিল আর বলেছিল, এগুলো যত্ন করে রেখে দে, আমি আবার আসবো নিতে। সৃজার বাবা জিজ্ঞাসা করেছিল সে কোথায় হারিয়েছিল। জ্যোৎস্নার উত্তর ছিল সে পরে এসে বলবে। সে বিয়ে করেছে, একটি ছেলে আছে যার নাম সৌম্য, আর পেটে মেয়ে, নাম রাখবে সন্ধ্যা। জ্যোৎস্নার শেষ আবদার ছিল, তুই তো আমার ভাইয়ের মতো, আমি না থাকলে তুই ওদের আপন মামা হয়ে থাকিস, আমার এই কথাটা কখনো ফেলিস না। তারপর একদিন সৌম্য এসে নিজের পরিচয় দেয় আর জানায় তার মা মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। সেদিন সৃজার বাবা মা দুজনে নিঃশব্দে চোখের পানি ফেলেছিল। তার প্রিয় বান্ধবী ছিল, যে নিঃস্বার্থে তাকে তাদের কত শত সাহায্য করেছে। এরপর সৌম্যের থেকে সৌম্যের বাবার স্বার্থপরতার কথা শুনে বুঝেছিল জ্যোৎস্না কেন তাকে সৌম্য আর সন্ধ্যার মামা হতে বলেছিল। কথাগুলো ভেবে সৃজার বাবা দীর্ঘশ্বাস ফেলে। জ্যোৎস্নার পরিবারকে সে চেনে না। জ্যোৎস্নার মৃত্যুর পর শুধু জানলো সৌম্যের বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, এতটুকু সৌম্যের মুখেই শুনেছে। সৃজার মা চিন্তিত কণ্ঠে বলেন, যদি সৌম্যদের খুঁজে পাইও তখন কি হবে? সৃজার বাবা ঝাপসা চোখ জোড়া মুছে বলে, জ্যোৎস্নার ছেলে মেয়ে আমার কাছে আমানতের মতো, ওদের আমি রক্ষা করব, চিন্তা করো না। এরপর পকেট থেকে ফোনটা বের করে সাধনের নাম্বারে কল করে। সাধন, সোহা, সন্ধ্যা আর সৌম্যকে নিয়ে কিছুক্ষণ আগে তাদের একটা ছোট্ট বাড়িতে এসেছে। কাঠের ছোট্ট একটি বাড়ি, দুটো রুম আছে এখানে। সৌম্য সন্ধ্যা অবাক হলো, কেউ নেই এখানে। সৌম্য বলে, তোমরা একাই থাকো, আর কেউ নেই? সোহা হেসে বলে, আর কে থাকবে, আমি আর ভাইয়া একাই থাকি এখানে। সাধন সোহাকে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে দিতে বলে। সৌম্য আর সে এখানে থাকবে, আর সোহা আর সন্ধ্যা আর সৃজা পাশের রুমে থাকবে। সোহা ভাইয়ের কথা মতো ঘর গোছাতে লাগলো, সুন্দর করে বিছানা ঝেড়ে সন্ধ্যা আর সৃজার সাথে গল্প করে। সন্ধ্যা ইশারায় বোঝায়, সোয়াও সুন্দর মতো বুঝে যায়। ওইদিকে সাধন পাশের ঘর ঠিকঠাক করে এই ঘরে এসে দেখলো সোহা ঘর ঝাড়ু না দিয়েই আবারও গল্পে মেতেছে। রাত হয়েছে, আর এই বিচ্ছু কাজ বাদে আবারও গল্প করতে লেগে পড়েছে। এগিয়ে এসে ঠাস করে সোয়ার মাথায় মারে। সোহাও রেগে তার ভাইকে মারে। সাধন এবার আরও রেগে যায়। এর একটুও আদব নাই, তাকে কিভাবে মারে কথাটা ভেবে সাধন সোহার ঘাড় ধরে সামনের পিঠে থাপ্পড় দেয়। আজ একে আদব শিখিয়েই ছাড়বে। বড় ভাইয়ের গায়ে হাত তুলবে কেন? সৌম্য আর সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে আছে। সৌম্য দ্রুত এগিয়ে গিয়ে সাধনকে টেনে ছাড়িয়ে নেয় আর বলে, মেয়েটাকে এভাবে মারছো কেন? ব্যাঘাতে তো আঘাত লাগতে পারে, তাই না? তুমি তো দেখছি ভাই হয়ে বোনকে মেরে মেরে আমার মানও ডোবাবে। আমি আমার বোনকে একটা টাচও না করে ও শুনবো, আর ভাইরা বোনেদের শুধু মারে। সন্ধ্যা আর সৃজা সোহাকে টেনে ধরে রেখেছে। সৌম্যের কথা শুনে সন্ধ্যা সৌম্যের দিকে তাকিয়ে হাসে। সৌম্য সন্ধ্যার দিকে অসহায় মুখ করে তাকায়। সোহা সন্ধ্যা আর সৃজার থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে তেড়ে যায় সাধনের দিকে, গিয়ে ঠাস ঠাস করে গালে সবখানে থাপ্পড় মারে। তাকে কতগুলো মারলো, সে ছেড়ে দিবে নাকি?
এইদিকে সোহার এমন কাজে আবারও সৌম্য সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। সাধন রেগে মেগে সৌম্যকে ধাক্কা দিয়ে সোহার চুল টেনে ধরে দুই গালে সমানে চড়ায়। সৌম্য সাধনকে টানলেও সাধনকে একটুও টলাতে পারল না। ওইদিকে সন্ধ্যাও সোহাকে টেনে ছাড়ছে না, কিছুতেই পারছে না। এক পর্যায়ে সাধন গায়ের জোরে সোহাকে ধাক্কা দেয়। ফলস্বরূপ সোহা ঘরের কোনায় রাখা বটির ওপরে ডান হাত গিয়ে পড়ে। টেবিলের কোনায় গিয়ে কপাল লাগে। একই সাথে ঘরের দেওয়ালের সাথে মাথায় অনেকটা জোরে ধাক্কা খায়। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। সন্ধ্যা দৌড়ে গিয়ে সোহাকে টেনে তোলে। ডান হাতের একটু কেটেছে, বেকায়দায় লাগলে আজ যে কি হতো। কপালের কোনায় কেটেছে। সোহা মাথার পেছনে হাত রেখে ফোপাচ্ছে। সন্ধ্যা অসহায় চোখে তাকালো। সৃজা রেগে বলে, সাধন ভাইয়া, তুমি কি জীবনেও ভালো হবে না? শুধু মারতেই থাকো। কথাটা বলেই সেও সোহার কাছে গিয়ে বসে। সোহার অবস্থা দেখে সৌম্যের এত রাগ হলো। একটা ভাই তার বোনকে এভাবে কি করে মারতে পারে? সৌম্যের মাথায় কাজ করে না। তার কি হলো কে জানে। তীব্র রাগে সৌম্য সাধনকে টেনে সাধনের গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। সৌম্যের কাজে সাধন, সোহা সহ সন্ধ্যা, সৃজা সবাই বিস্ময় চোখে তাকায়। সৌম্য রেগে বলে, তুমি কি মানুষ? ও তোমার বোন নয়? নিজের বোনকে কেউ এইভাবে মারে? আজ যদি তোমার বোন মরে যেত, কিভাবে ধাক্কা দিয়েছো? বোনকে কাছে পাও, এই জন্য কদর করো না। কখনো হারিয়ে গেলে বুঝতে পারবে বোন কি জিনিস। কথাগুলো বলতে বলতে সৌম্যের গলা ভারী হয়ে আসে। বনুর শূন্যতা তার পূরণ হয় না। সে ভুলতে পারে না সন্ধ্যাকে হারিয়ে ফেলার পর সেই বিষাদময় দিনগুলো। সন্ধ্যা ঝাপসা চোখে তার ভাইয়ের দিকে চেয়ে রইল। সৌম্য এগিয়ে এসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু, সোহাকে নিয়ে বিছানায় বসিয়ে দে, রক্ত মুছে দে, তারপর আমরা এখান থেকে চলে যাব। সোহা অবাক হয়ে বলে, আপনি চলে যাবেন সৌম্য ভাইয়া? সৌম্য মৃদু স্বরে বলে, হ্যাঁ, আমরা 2 নাম্বার বনু আর সোহাকে সাথে নিয়েই যাব। তোমাকে আর মার খেতে হবে না। সোহা অবাক হয়ে সৌম্যের দিকে তাকায়। সৌম্য কত ভালো। সন্ধ্যা মৃদু হাসলো। সৃজা মুখ ফসকে বলে, সোহাকে একদিনেই বোন বানিয়ে ফেললেন, আর আমি 1 মাসের বেশি হয়ে গেল একসাথে থাকছি, তাও আমাকে বোন ভাবতে পারছেন না? আপনি এত কিপটে কেন? সৌম্য বিরক্ত চোখে তাকায় সৃজার দিকে। সোহা হেসে বলে, আরে সৃজা আপু, রাগ করো না। সৌম্য ভাইয়া তোমাকেও মনে মনে বোন ভাবে। সৌম্য সন্ধ্যাকে তাড়া দিয়ে বাইরে যেতে যেতে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা মানুষদের আমি পছন্দ করি না। সৃজা বুঝলো সেই ইরাবতী নামের সেই মেয়েটির কথা বলায় সৌম্যের এত রাগ। এরপর সন্ধ্যা আর সৃজা সোহাকে ধরে ধরে বিছানায় বসায়। সাধন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সোহার দিকে। সোহা সাধনকে মুখ ভেঙায়। সে তার ভাই পেয়ে গেছে। এই ভাইয়ের কাছে মার খাওয়ার জন্য আর থাকবে না। সন্ধ্যা সোহার মুখ চেপে ধরে, ইশারায় একদম না করতে বলে। সাধন সোহার ব্যঙ্গতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ তাকিয়ে রইল সোহার দিকে। এরপর দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সৌম্য উঠানের এক কোনায় বসে আছে। সাধন এগিয়ে গিয়ে বলে, আমার বোনকে নিয়ে যেতে দেব না আমি। সৌম্য পিছু ফিরে বলে, তোমার বোন নিজেই আমার সাথে যাবে, শুনে দেখো। সাধন চুপ থাকলো। এরপর সৌম্যের পাশে বসে বলে, আমি ওকে ইচ্ছে করে মারিনি। সৌম্য গভীর গলায় বলে, যারা বোনদের মারতে কোনো পরোয়া করে না, বাঁচলো কি মরলো দেখে না, তাদের আমি পছন্দ করি না। তুমি আমার অপছন্দের তালিকায় চলে গিয়েছো। সোহা সন্ধ্যার সাথেই থাকবে। আমি সন্ধ্যার মতো সোহাকেও আমার আরেকটি বনু হিসেবে মেনে নিয়েছি। সাধন চুপচাপ শুনল সৌম্যের কথা। এরপর মলিন মুখে বলে, আমার তো সোহা ছাড়া কেউ নেই, এজন্যই দয়া মায়াহীনভাবে মারো, তাই না? আজ যদি ও মরে যেত? ছোটবেলায় বাবা মা মারা গিয়েছে, এরপর সোহাকে আমিই তো দেখে রাখলাম। কখনো কখনো নিজে না খেয়ে ওকে খাইয়েছি। তোমরা শুধু মারটাই দেখছো কেন? কারণ তোমরা মার সাংঘাতিক। সাধন চুপ হয়ে গেল। সৌম্য আর চোখে সাধনের দিকে তাকায়। সাধন পকেট থেকে ফোনটা বের করে মাটিতে রাখতে গিয়েও ফোনের স্ক্রিনে চোখ পড়লে কিছু দেখে ফোনের লকটা খুলে দেখলো সৃজার বাবার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছিল, বেশ অনেকক্ষণ আগে। সাইলেন্ট বলে বুঝতে পারেনি। নোটিফিকেশনে মেসেজ চেক করলো।
সৃজার বাবার নাম্বারে লেখা। সাধন, সৌম্য আর সন্ধ্যাকে নিয়ে এই শহর থেকে কয়েকদিনের জন্য দূরে কোথাও যেতে পারবে বাবা? সৌম্যকে বলবে ওদের শত্রু এখানে চলে এসেছে, তুমি ওদের তোমার চেনা পরিচিত কোনো জায়গায় নিয়ে যেতে পারবে বাবা? আমার এই কথাটা রাখো তুমি। আগামীকাল সকাল সকাল যেন দেরি করো না বাবা। মেসেজটি পড়ে সাধন ভুরু কুঁচকে তাকায়। এরপর সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আঙ্কেল এসব কি মেসেজ দিয়েছে দেখো তো। সৌম্য সাধনের ফোনে মেসেজটি পড়ে অবাক হলো। সন্ধ্যাকে রেপ করার চেষ্টা, তাকে মেরে ফেলার চেষ্টা, এসব মনে পড়তেই সৌম্যের গলা শুকিয়ে আসলো। কারা এমন করছে? সে আর তার বোনও কার ক্ষতি করেছে? ইরার বাবা তার বোনকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু সে তো ইরাবতীর থেকে অনেক দূরে চলে এসেছে। তাহলে সৌম্য বুঝতে পারে না, তবে ইরার বাবা বিশ্বাসও করে না। লোকটি খুবই নিচু মন মানসিকতার লোক। ওনাদের মতো মানুষদের দ্বারা হয়তো সবই সম্ভব। সৌম্য ভয় পায় ভীষণ। তার বোনকে সে হারাতে হারাতে ফিরে পেয়েছে, আবারও কি করে হারাবে? বনুর কিছু হলে সে বাঁচবে কি করে? মামা যেহেতু এই শহরে থাকতে নিষেধ করেছে, নিশ্চয় এমনি এমনি বলেনি। কিন্তু সে কোথায় যাবে? হাতটাও একদম খালি। সৃজার বাবাকে একবার কল করতে গিয়েও করলো না, হয়তো ঘুমিয়েছে, অনেক রাত হয়েছে তো। সাধন সৌম্যকে ঝাঁকিয়ে বলে, কি হয়েছে? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? সৌম্য সাধনের দিকে তাকালো না। সাধন মলিন মুখে বলে, আমি আর সোহাকে মারবো না। ওকে মেরে আমারও খুব খারাপ লেগেছে। সোহার মতো আমাকেও ভাই হিসাবে মেনে নাও। আমার আর সোহার দুজনের কেউই নেই। সৌম্য সাধনের দিকে তাকালো। সাধন মৃদু হেসে বলে, তুমি কিন্তু আমাকে থাপ্পড় মেরেছো, আমি কিন্তু কিছুই বলিনি। তোমাকে ভাইয়ের মতো ভেবেছি, এই জন্যই নিজের ভুল মেনে তোমার শাসনকে সাদরে গ্রহণ করেছি। সৌম্য মৃদু হাসলো। ছেলেটা সোয়ার মতোই মিশুক, খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারে এরা দুই ভাই বোন। সাধন আবারও বলে, তোমাদের সমস্যার কথা কি আমি জানতে পারি? তুমি বলতে না চাইলে সমস্যা নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। আকাশবাণে চেয়ে বিষণ্ণ কণ্ঠে বলে, যখন আমার 17 বছর বয়স, তখন আমার বাবা তার দ্বিতীয় বউ সহ আর একটি 10 বছরের মেয়েকে সাথে আনে আমাদের বাসায়। অনেক আগেই লুকিয়ে বিয়ে করে অন্য জায়গায় রেখেছিল। আর তারপর একদিন বাবা তার দ্বিতীয় বউকে নিজের বাড়িতে নিয়ে আসলো। মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, অনেকগুলো থাপ্পড় মেরেছিল। আমি আটকাতে গিয়েও আমি মার খেয়েছিলাম বাবার হাতে। এরপর মা ঘরের এক কোনায় গিয়ে শব্দ করে কাঁদছিল। আমি আর বোনও মায়ের পাশে গিয়ে বসলে মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে সেই দিন খুব কেঁদেছিল। মায়ের কান্না দেখে বোনও কাঁদছিল। আমার চোখ ভিজে যাচ্ছিল। আমি মাকে বলেছিলাম, মা তুমি কান্না করো না, আমি এইচএসসি পরীক্ষা দিয়ে কিছু একটা করে তোমাকে আর বোনকে এখান থেকে নিয়ে যাব। মা কান্নার মাঝেও একটু হেসেছিল। আমার কপালে চুমু খেয়ে বলেছিল, আমার আব্বা তুই, কিছু করতে হবে না সোনা, আমি আছি না। বনু দুই হাতে চোখ মুছে বলেছিল, সৌম্য ভাইয়া তোমার আব্বা তাহলে? আমি কি? মা বনুর দুই গালে চুমু খেয়ে বলেছিল, তুই আমার আম্মা। আমার আব্বা আম্মা থাকতে আমার কোনো কষ্ট নেই। সৌম্যের এইটুকু কথা শুনে সাধন বলে ওঠে, তার মানে সন্ধ্যা কথা বলতে পারতো? এই জন্যই আমি ভাবতাম সন্ধ্যা শুনতে পায়, তবে কথা কেন বলতে পারে না? কি হয়েছিল সন্ধ্যার? সৌম্যের গলা ধরে আসে, চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সময় নিয়ে নিজেকে সামলে ধরা গলায় বলে, মা আমাদের সেই দিন সান্ত্বনা দিলেও নিজেকে সান্ত্বনা দিতে পারেনি। 1 সপ্তাহের মাথায় ভোরের আলো চোখে ওর ওপরে এসে পড়লে আমি জেগে যাই। মা প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমাকে ডেকে দিত, কিন্তু সেই দিন আর ডাকেনি। আমি অবাক হয়েছিলাম। এরপর মায়ের ঘরে গিয়ে মাকে ডাকলে মা সাড়া দেয় না। আমার ডাকে বনু ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু মা ওঠে না। আমি আর বনু এত করে ডাকলাম, মা আর উঠলই না। আমাদের মাথায় হাত বুলিয়ে আর বলল না, আব্বা আম্মা আমাকে এত ডাকিস কেন, একটু ঘুমাতেও দিবি না? মা এই কথার মাঝে মাঝে বলতো আমাদেরকে, কিন্তু সেদিন আর বলেনি। সেদিনের পর থেকে আর কখনো বলেনি। আমি বনু
গলা ফাটিয়ে কেঁদেছিলাম। মা একবারও সাড়া দিল না। রাত্রেই মা আমাকে আর বনুকে ভাত মাখিয়ে তুলে খাওয়ালো, কত আদর করলো, আমাদের আব্বা আম্মা বলে ডাকলো। সকাল হতে না হতেই মা একেবারে ঘুমিয়ে গেল। এরপর কত রাত বনু না ঘুমিয়ে মায়ের জন্য কাঁদতো, মা মা করে ডাকতো। আমি চোখ মুছে বনুকে জড়িয়ে সান্ত্বনা দিতাম, ঘুম পাড়িয়ে দিতাম। এটুকু বলে সৌম্য থামে, দুই হাতের মাঝে মুখ নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। খুব মনে পড়ে মাকে। সাধন সৌম্যের কাঁধে হাত রাখলো। সৌম্য নিজেকে সামলে ভাঙা গলায় বলে, সৎমাকে আনার পর থেকেই বাবা আমাদের সাথে আগের মতো আর কথা বলতো না। আর মা মারা যাওয়ার পর বাবা যেন ভুলেই গেল আমি আর বনু তারই সন্তান। প্রায়ই আমি ভাতের হাঁড়িতে ভাত খুঁজে পাইনি, বনু ক্ষুধায় কাঁদতো। আমি কোথায় পাবো খাবার? সৎ মাকে গিয়ে বললে সে কথার আগে থাপ্পড় মেরে বলতো, আগে টাকা ফেল, তারপর খাবার চাইবি। ভরা চোখে বাবার দিকে তাকালে বাবা মুখ ফিরিয়ে নিত। মা মারা যাওয়ার পর বাবার ওই রূপটা আমাদের দুই ভাই বোনের জন্য বিষ ছিল। মা আমাকে টিফিন খাওয়ার টাকা দিত, আমি কখনো খেতাম না। মা অনেক কষ্ট করত, ওই টাকা খরচ করতে ইচ্ছে করতো না। জমিয়ে জমিয়ে আবার মাকে ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু মা তো চলে গেল। আমি সেখান থেকে বনুকে রুটি কলা এনে খাইয়ে ঘুম পাড়াতাম। মাঝে মাঝে একজনের ভাত থাকতো, গরম ভাতে পানি দিয়ে রেখে দিত সৎ মা, যাতে করে না খাই আমরা। কি করব, বনু ক্ষুধায় কাঁদতো। ওই পান্তা বেড়ে কাঁচা মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাইয়েছি। বনুর পেট ভরে পাতে তাকালে দুই একবার আমি খেতাম, না থাকলে আমার আর খাওয়া হতো না। কথাগুলো বলে সৌম্য একটু দম নেয়, এরপর আবারও বলে, 1 বছরের মাথায় আমি এইচএসসি দিলাম, এরপর অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ার, কিন্তু এত প্রাইভেট কিভাবে পড়তাম, তাই মাকে কখনো বলাই হয়নি আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। অ্যাডমিশনের প্রস্তুতিটা আমার জন্য ছিল খুবই কঠিন, বই খাতা কিছুই ছিল না আমার। প্রথম 1 মাস আমার গ্রামের পরিচিত বন্ধুদের থেকে বই নিয়ে পড়তাম, আর একটা স্যারের কাছে শুধু অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়তাম। সাধন বলে, সেই স্যার তোমার থেকে টাকা নিত না তাই না? সৌম্য একটু হেসে বলে, একটা কথা জানো সাধন, যাদের মা বেঁচে থাকে না, একটি পোকাও তাদের পাশে এসে দাঁড়ায় না। সাধন মৃদু স্বরে বলে, ঠিকই বলেছ। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, অ্যাডমিশনের 3 মাস আমি এক জায়গায় রং মিস্ত্রির কাজ করেছিলাম। প্রথমে মাসের টাকা পেয়ে কিছু বই কিনেছিলাম, সেখান থেকেই স্যারের টাকা মিটিয়ে দিয়েছিলাম। এরপর প্রায় 3 মাস অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিলাম, পাশাপাশি মিস্ত্রির কাজ করলাম। সকালে বেরিয়ে যেতাম, সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে প্রাইভেটে যেতাম। এরপর রাতে বাড়ি ফিরে বই পড়তাম। আমার বোনও ছোট হলেও আমার কাজ এগিয়ে দিত। তার ভাই পড়তো যে। এরপর এক্সাম চলে আসলো, কেন্দ্র দিয়েছিল রাজশাহী। পরীক্ষার দিন খুব ভোরে রেডি হয়ে নিলাম। বনু আমাকে জড়িয়ে ধরে বলেছিল, সৌম্য ভাইয়া, আমি তোমার ছোট মা, আর মায়েরা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি দোয়া করছি তোমার পরীক্ষা অনেক ভালো হবে। এরপর বনুকে সাবধানে থাকতে বলে বাবাকে একবার বলে বেরিয়ে যায়। পরীক্ষা ভালো হয়েছিল, ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে চান্স হয়ে গেল। সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার বোনও। মিস্ত্রি হয়েছিলাম বলে ভার্সিটিতে ভর্তি হতে পেরেছিলাম। বাবা ফিরেও দেখতো না আমার দিকে। বনুকে রেখে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। ওকে কাদের কাছে রেখে এসেছি, ওরা কেউ আমার আর বনুর আপন নয়। বনুকে আমার সাথে ঢাকায় আনতে চেয়েছিলাম, তখন বনুকে এনে কোথায় রাখতাম? আমার পকেটে ছিল 2000 টাকা, কোথায় থাকবো এটাই বুঝতে পারছিলাম না। বনুকে আনলে রাস্তায় রাখতে হতো। ভাবলাম নিজেকে একটু গুছিয়ে নিয়ে বনুকে ঢাকা শহরে নিয়ে যাব, কিন্তু যতটা সহজ ভেবেছিলাম কাজটা ততটাও সহজ ছিল না। নিজেই ঠিক করে খেতে পারতাম না, বনুকে এনে কি করতাম? প্রথম কয়েক মাস ক্লাস করার পর ছুটি পেয়ে গ্রামে ছুটে যায় বনুকে দেখতে। বনুকে ছাড়া ওটাই প্রথম দূরে থাকা ছিল। বাড়ির দরজায় পা রেখেছিলাম হাসবো বলে, কিন্তু দরজায় পা রাখতেই ঘর থেকে বনুর চিৎকার শুনে দৌড়ে ঘরে গেলাম। দেখলাম বনু মাটিতে শুয়ে দুই হাতে গলা ধরে গলা কাটা মুরগির মতো ছটফটাচ্ছে। পাশেই আমার সৎ মা, বোন।
চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। আমি দৌড়ে গিয়ে বনুকে 2 হাতে জড়িয়ে নিয়ে বলি, কি হয়েছে রে বনু? বনু শুধু গলা দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আর আওয়াজ বের হচ্ছিল না বনুর গলা দিয়ে। আমি সময় নষ্ট না করে বনুকে হসপিটালে নিয়ে যাই। ডক্টর বনুকে দেখে বলে, বনুকে কস্টিক সোডা খাওয়ানো হয়েছে, এর ফলে গলার ভেতরে পুড়ে গিয়েছে। দেরি করিনি বলে বাঁচাতে পেরেছি। তবে বনু আর কখনো কথা বলতে পারবে না। তবে অপারেশন করালে কথা বলতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। কথাগুলো শুনে পুরো দুনিয়া কেঁপে উঠেছিল আমার। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। আমি তো 3 বেলা খেতেই পারি না, অপারেশন করাবো কি করে? চুপচাপ বাড়ি ফিরলাম বনুকে নিয়ে। এরপর জানতে পারলাম আমাকে নিয়ে সৎ মা আর সৎ বোন অনেক উল্টাপাল্টা কথা বলেছিল। বনু দুটো কথার উত্তর দিয়েছিল বলে সকাল আর তার মা মিলে কার থেকে যেন এইসব আনিয়ে তার বোনকে অন্যান্য সব দিয়ে খাইয়ে দিয়েছিল। আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বাবার কাছে গিয়ে বললাম, বাবা, তোমার বউ আর মেয়ে আমার বোনের গলা পুড়িয়ে দিয়েছে, এখনো কিছু বলবে না তুমি? বাবার উত্তর ছিল, তোর বোনের গলার আওয়াজ বেড়ে গিয়েছিল, ওরা শাস্তি দিয়েছে, এখানে আমি কি বলবো? সেদিন বাবার কথা শুনে এত অবাক হয়েছিলাম, এত কষ্ট হচ্ছিল, শুধু বাবাকে দেখছিলাম। পরের মানুষকে কি বলবো, যেখানে নিজের বাবাই এইসবকে সাপোর্ট করে। বনু ঘরের কোনায় বসে বসে কাঁদছিল। আমি কিভাবে সান্ত্বনা দিব বনুকে? আমার নিজেরই কাঁদতে ইচ্ছে করছিল, তবুও নিজেকে সামলে বনুকে জড়িয়ে সান্ত্বনা দিলাম। যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে, ওই জানোয়ারগুলোর বিচার আল্লাহই করবে। কথাগুলো বলে সৌম্য লম্বা করে শ্বাস ফেলে। সাধনের চোখের কোণে জল চিকচিক করছে। হঠাৎই সৌম্য রাগান্বিত স্বরে বলে, ওই বাবা নামের জানোয়ারকে যদি কখনো কুকুরও ছিঁড়েও খায়, আমি এক পাও এগোবো না তাকে বাঁচাতে, শুধু চেয়ে চেয়ে দেখব। কথাটা বলতে গিয়ে সৌম্যের গলা ধরে আসে। মনে পড়ে ছোটবেলার কথা, যখন তার বাবা তাকে ঘাড়ে করে নিয়ে ঘুরতো। মন বলে, এ পারবে না হয়তো। একদিন হলেও বাবা তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়েছিল। এইসব ভাবলে রাগ পড়ে গিয়ে কষ্টটা এসে ভিড় করে। মানুষ কেন বদলে যায়? সৌম্য নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলে, ছুটি শেষে বনুকে রেখে আসতে মন সায় দেয় না। একবার ভাবলাম পড়া বাদ দিয়ে দিব, বনু নিজেই আমাকে ঠেলে পাঠালো, বোঝদারের মতো বোঝালো, সে না পড়লে তারা তো এই বাড়িতে সারা জীবন পড়ে থাকবে। আর সন্ধ্যা আরো সাবধানে থাকবে, ওরা আর কিছুই করতে পারবে না। এরপর এভাবে আমার অনার্সটা শেষ হলো, মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হলো। সেকেন্ড ইয়ারের শেষে জানলাম বনুকে বাবা বিক্রি করে দিয়েছে। কতবার ঠিকানা জানতে চাইলাম, কেউ বনুর ঠিকানা বলেনি। দিনগুলো যে কিভাবে পার করেছি একমাত্র আমিই জানি। আর তারপর হঠাৎ বনুর খোঁজ পেয়ে গেলাম। বিনিময়ে ইরাবতীকে কত কাঁদালাম। সৌম্যের আওয়াজ ক্ষীণ হয়ে আসে। সাধন জিজ্ঞাসা করে, ইরাবতীকে? সৌম্য 2 হাতের মাঝে মুখ ঠেকিয়ে ধরা গলায় বলে, ইরাবতী? ইরাবতী আমায় খুব ভালোবাসে, এতটা ভালোবাসে যে ভালোবাসার যোগ্য আমি নই। ওকে কোনোদিনও একটুও হাসাতে পারিনি। ও আমাকে ভালোবেসে হাসতে ভুলে গিয়েছে, পেয়েছে শুধুই কষ্ট। এরপর সৌম্য সাধনের দিকে ভেজা চোখে তাকায়, একটু হেসে বলে, জানো সাধন, ইরাবতী আমার পা ধরেছিল ওর সাথে থাকার জন্য, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি, ওর থেকে কথা নিয়েছি ও যেন ওর মতো করে বড় ঘরের কাউকে বিয়ে করে নেয়। কত স্বার্থপর আমি! কথাগুলো বলে একটু থামে, এরপর ভাঙা গলায় বলে, ইরাবতীর খাতায় এই পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষটা আমি। হয়তো সারা জীবন আমিই থাকবো। আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তরা ভালোবেসে কখনো মহান হতে পারে না, বরং তারা ভালোবাসা নামক অধ্যায়ে সবচেয়ে স্বার্থপর হিসাবে আখ্যায়িত হয়। এটাই আমাদের নিয়তি। এরপর একটু থেমে সৌম্য আবারও বলে, আমি আর বনু বেশ অনেকটা সময় বাবা মায়ের আদর পেয়েছিলাম। তারপর একদিন মা মারা গেল আর বাবা বদলে গেল। আমাদের অবস্থা অথৈ সাগরে হাবুডুবু খাওয়ার মতো হলো। এই যেমন আল্লাহ আমাকে আর বনুকে নদীর তীরে খুব সুন্দর একটি নৌকা উপহার দিয়েছিল।
বোকা আমি আর বনু ভেবেছিলাম পুরো নদী আনন্দে ভ্রমণ করব, কিন্তু আল্লাহ আমাদের নদীর মাঝখানে এনে ফেলে দিয়েছে। আর তারপর যতবার সাঁতরে উঠতে গিয়েছি, কেউ না কেউ এসে পানির মাঝ থেকে ঠেসে ধরেছে, দম আটকে আসতো আমাদের। আর তখনই আল্লাহ ঘোষণা করত, আমাদের হায়াত এখনো বাকি, দুঃখ পাওয়া বাকি। এভাবেই বেঁচে আছি আমরা। সাধন মলিন মুখে সৌম্যের দিকে চেয়ে আছে। সৌম্য উঠে দাঁড়িয়ে বলে, বনুকে পেয়ে খুব খুশি হয়েছিলাম। অনেক দিন পর একসাথে বসে খেতে চেয়েছিলাম, কিন্তু ওই যে দুঃখ ছাড়া আমাদের জীবন অপূর্ণ। তাই আমাকে কেউ এসে চাকু মেরে গেল আর আমার বোনকে রেপ করার চেষ্টা করলো। যখন আমার বনুর শ্বাস আটকে ছটফট করতে লাগলো, তখন আল্লাহ আবারও বাঁচিয়ে নিল নতুন দুঃখ দেওয়ার জন্য। এই যে খারাপ লোকেরা আবারও আমাদের পিছু নিল। সাধন শার্টের হাতাটা দিয়ে চোখ মুছে সৌম্যকে জড়িয়ে ধরল। সৌম্য অবাক হলো না। সাধন খুব নরম মনের মানুষ, একটু সময়ে চিনেছে সে। সাধন মৃদু স্বরে বলে, সন্ধ্যার অপারেশন আমি আর তুমি দুজনে মিলে করাবো। তুমি এটা নিয়ে চিন্তা করো না, কেমন? সৌম্য কিছুই বলল না। সৌম্য আর সাধন বাইরে বেরিয়ে আসার পর সন্ধ্যা, সোহা আর সৃজা বাইরে বেরিয়েছিল। সৌম্যের বলা সব কথা শুনে সৃজা আর সোহা বিস্ময়ে দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখ জোড়া অসংখ্যবার ভিজেছে। সোহা সন্ধ্যার গলায় হাত দিয়ে বলে, সন্ধ্যা, আমার অনেক খারাপ লাগছে জানো। সৃজা মলির মুখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। এইটুকু মেয়ে কতটুকু সহ্য করেছে। সন্ধ্যা সোহার দিকে তাকিয়ে মৃদু হাসল। সোহা নাক টেনে বলে, শোনো, আমার ভাইয়া এক নাম্বারের বজ্জাত, কিন্তু মাঝে মাঝে আবার অনেক ভালো। দুটো ভাই মিলে তোমার গলার অপারেশন করালে তুমি আবারও কথা বলবে। উফ, আমার ভাবতেই কি যে ভালো লাগছে। সন্ধ্যার ঠোঁটের কোণে হাসি, তবে চোখের কোণে পানি জমেছে অনবরত। ডক্টর বলেছেন সম্ভাবনা খুবই কম। তাছাড়া সেদিনের পর কত বছর পেরিয়েছে, সে আর কথা বলতে পারবে না, সে বোঝে। সৌম্য পেছন থেকে বলে, এখানে কি করছিস বনু? সন্ধ্যা পিছু ফিরে দুই হাতে সৌম্যকে জড়িয়ে ধরে। কত বছর হয়ে গেল সে কথা বলতে পারে না, ভাইয়া বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না। কথাগুলো ভেবে সন্ধ্যার দলা পাকিয়ে কান্না আসলো। ভাইয়ের বুকে মাথা রেখে ফোপালো। সৌম্য বাঁ হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ডান হাত সন্ধ্যার মাথায় রেখে বলে, কেন কাঁদছিস বনু? সন্ধ্যা যেভাবে ছিল সেভাবেই থাকলো। সৌম্য অসহায় চোখে তাকালো। একটু পর সন্ধ্যা মাথা উঁচু করে সৌম্যের দিকে তাকায়। চোখ মুখ লাল করে ফেলেছে। সৌম্য সন্ধ্যার মুখ মুছে দিয়ে বলে, এভাবে তো বোকারা কাঁদে, তুই কবে স্ট্রং হবি বনু? সন্ধ্যা নাক টেনে মাথা নেড়ে বোঝায়, সে স্ট্রং হয়ে যাবে। সৌম্য মৃদু হাসল। সোহা সাধনের পাশে গিয়ে বসে, বলে, তুমি আমাকে আর মারবে না বলেছ। সাধন সোহার দিকে চেয়ে রেগে বলে, তুই আড়ি পাতলি কেন, এই জন্য মার খাবি। সোহা রেগে বলে, আবার তুমি আমাকে মারতে চাইছো? তুমি জীবনেও ভালো হবা না। সাধন একটু হেসে বলে, এখন থেকে শুধু মুখে বলবো। সাধনের কথায় সবাই হাসলো। সোহাও হাসলো। সে তো ভাইয়ের ভালোবাসা বোঝে, কিন্তু সারাদিন ঝগড়া মারামারিতে সময় কাটে। গতরাত একবারের জন্যেও আকাশ এক চোখের পাতা এক করতে পারেনি। সন্ধ্যার চিন্তা মাথা ফেটে যাওয়ার উপক্রম তার। সবার আগে আর্টিস্ট দিয়ে সৌম্য আর সন্ধ্যার দুটো স্কেচ তৈরি করে নেয়। এরপর রাতে সবাইকে খবর দিয়ে উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেছিল। ডিবি স্পেশাল ব্রাঞ্চ সবকিছু নিয়ে পুরো সিলেট শহর সারাদিন ঘুরেছে। শ্রীজাদের গ্রামের প্রতিটা মানুষ ছবি দুটো দেখে বলেছে তারা এই দুজনকে দেখেছে গতকাল। আকাশ খুশি হয়েছিল, কিন্তু সিলেট শহরের প্রতিটি গ্রাম শহর তন্ন তন্ন করে খুঁজেও সন্ধ্যা সৌম্যের টিকিটিও পায়নি। আকাশ অসহায় হয়ে সৃজার বাবার কাছে ফিরে এসেছে। ভেবেছিল লোকটা কিছু বলবে তাকে, কিন্তু না, এই লোকটা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। কোথায় লুকিয়েছে সন্ধ্যা আর সৌম্যকে? আকাশ সৃজনকে কোলে নিয়ে সৃজার বাবার উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়, নিজের ছেলের প্রতি কি আপনার মায়া নেই?
এখনো সময় আছে, বলে দিন সন্ধ্যা কোথায়। সৃজার বাবার চোখে মুখে অসহায়ত্ব। সে সকাল থেকে সাধনকে ফোনে পায়নি। সে নিজেও জানে না ওরা কোথায় গিয়েছে। জানলেও বলতো না। সে স্বার্থপর হতে পারবে না কখনো। আকাশ আগের চেয়েও চিৎকার করে বলে, কিছু বলছেন না কেন? আমার সন্ধ্যা কোথায় বলুন। সৃজার বাবাও কেমন যেন রেগে গেল খুব। অতঃপর তেজি কণ্ঠে বলে, কি ক্ষতি করেছে ওরা তোমার? সন্ধ্যাকে রেপ করার চেষ্টা করে ও স্বাদ মেটেনি? সৌম্যের পেটে ছুরি চালিয়েও ক্ষান্ত হচ্ছ না কেন তুমি? কেন এমন করছো, কারণটা বলো। সৃজার বাবার কথা শুনে আকাশ স্তব্ধ চোখে তাকায়। তার মাথা চক্কর দিয়ে ওঠে। কানে একটা কথা বাজছে, সন্ধ্যা রেপ। আকাশ ঢোক গিলল। সৃজানকে কোল থেকে নামিয়ে দিয়ে সৃজার বাবার দিকে চেয়ে ঢোক গিলে বলে, কি বলছেন এসব? সৃজার বাবা আকাশের ব্যবহারে অবাক হলো। এই ছেলে হঠাৎই এমন শান্ত হয়ে গেল কেন? আকাশ সৃজার বাবার সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস কণ্ঠে বলল, কি হয়েছিল সন্ধ্যার সাথে? সৃজার বাবা আরো অবাক হলো। অতঃপর ভুরু কুঁচকে বলে, সন্ধ্যাকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। একটু থেমে কণ্ঠে তেজ নিয়ে বলে, চেষ্টা করা হয়েছিল কেন বলছি? সন্ধ্যাকে মানসিক রোগী বানিয়ে দেওয়া হয়েছিল। মেয়েটার মুখের দিকে তাকানো যেত না। ট্রমার মধ্যে চলে গিয়েছিল ও। ওকে স্বাভাবিক করার ব্যবস্থা করতে না করতেই হাজির হয়ে গেলে তুমি। ওর হাত মুখের ক্ষতগুলো মিশতে না মিশতেই আবারও তুমি। আকাশ দুই হাতে কান চেপে চিৎকার করে বলে, চুপ করুন। সৃজার বাবা চুপ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকায় আকাশের দিকে। আকাশের কণ্ঠ কাঁপছে, সাথে শরীর। চোখ দুটো বন্ধ। সব শুনতে চায় না সে। কে ছুঁয়েছে তার সন্ধ্যাকে? আকাশ হঠাৎই সৃজার বাবার দিকে এগিয়ে গিয়ে ধরা গলায় বলে, আঙ্কেল, আপনি এসব মিথ্যা বলছেন তাই না? সন্ধ্যা কোথায় আঙ্কেল? সৃজার বাবা অবাক হয়ে চেয়ে আছে। সৃজার মা সৃজানকে কোলে নিয়ে আকাশকে অবাক হয়ে দেখছে। আকাশ সৃজার বাবাকে চুপ দেখে চিৎকার করে বলে, আপনি কেন মিথ্যা বলছেন? সন্ধ্যাকে কেউ ছোঁয়নি বলুন। পাশ থেকে সৃজার মা মলিন গলায় বলে, সৌম্য নিজে আমাদের এসে বলেছে। আর সন্ধ্যার শরীরে অনেক ক্ষত ছিল, আমরা দেখেছি। মিথ্যা কেন বলবো আমরা? আকাশের বুক ভার হয়। সময়ের পাল্লা যত বাড়ে, দেহ জুড়ে ব্যথা তত বাড়ে। এইসব কি শুনছে সে? এইসব শোনার মতো শক্তি তার নেই। সৃজার বাবার কাছে এগিয়ে এসে সৃজার বাবার ডান হাত তার দুই হাতের মাঝে নিয়ে অনুনয়ের সুরে বলে, আঙ্কেল প্লিজ বলুন, আমার সন্ধ্যা কোথায়? সৃজার বাবা ঢোক গেলে। এই ছেলে কোনো দিক থেকেই তার কাছে সৌম্য সন্ধ্যার জন্য খারাপ লাগছে না। কে এই ছেলে? ভাবনা রেখে তার ফোনটা এগিয়ে দিয়ে বলে, সৌম্যের সিম নেই। আমার আরেকটি ছেলের ফোনে আরেকবার কল দিয়েছি, পাইনি। তুমি ওদের খোঁজ পেলে আমাকে জানিও। আকাশ আর একটা কথাও বলল না। সৃজার বাবার কথা হয়তো বিশ্বাস করে নিয়েছে। চুপচাপ বড় বড় পা ফেলে সৃজাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। বড় রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে উঠে বসে। ড্রাইভিং সিটে বায়ান উঠে বসে। ঘাড় বাঁকিয়ে আকাশের দিকে তাকালে দেখল আকাশ সিটে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে, ডান হাত চোখের উপরে রাখা। বায়ান মৃদু স্বরে ডাকে, স্যার। আকাশ ছোট করে বলে, ঢাকা ব্যাক করো ফার্স্ট। বায়ান গাড়ি স্টার্ট দেয়। একটু পর পর আকাশের দিকে লক্ষ্য করে। তার ভীষণ খারাপ লাগছে। আকাশকে হঠাৎ কেমন যেন নিস্তেজ লাগছে। আকাশ সত্যি নিস্তেজ হয়ে পড়ে আছে। তার কাঁদতে ইচ্ছে করছে, মনে পড়ে সন্ধ্যার হাসি মাখা মুখ। চঞ্চল সন্ধ্যা সুযোগ পেলেই নাচতো, প্রাণ ভরে হাসতো। আকাশ দেখেছিল সন্ধ্যার ভেতরের লুকিয়ে থাকা উচ্ছ্বাস। শেষবার সন্ধ্যা তার দিকে তাকিয়ে হেসেছিল। সেই সন্ধ্যাকে কেউ ছুঁয়েছে। সন্ধ্যা বাঁচতে চেয়েছে, ছটফট করেছিল, তাই না? কথাগুলো ভেবে আকাশ দুই হাতে মাথার চুল টেনে ধরল। বায়ান গাড়ির সাইড করে, ভেতরে লাইটটা জ্বালায়। এরপর বিচলিত কণ্ঠে বলে, স্যার ঠিক আছেন? আকাশ বায়ানের দিকে তাকায়। বায়ান অবাক হয়। আকাশের চোখ দুটো লাল। আকাশ আবারও ছিটে হেলান দিয়ে ভারী গলায় বলে, বাড়ি চলো। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। আসমানি নওয়ানের চোখে ঘুম নেই। এই জন্য ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে এসে বসেছে। আকাশ কোথায় গিয়েছে কে জানে। গতকাল থেকে নেই। আর এইদিকে সন্ধ্যার চিন্তায় কিছু ভালোও লাগছে না।
হঠাৎই বাড়ির বেলটা বেজে ওঠে। আসমানি নওয়ান এগিয়ে গিয়ে লুকিং গ্লাস দিয়ে দেখলো বাইরে আকাশ দাঁড়ানো। অতঃপর দরজা খুলে দিয়ে বলতে নেয়, কোথায় গেছি? শেষ করার আগেই আকাশ তার মাকে জড়িয়ে ধরে। আসমানি নওয়ান অবাক হয়, কাঁধে ভেজা লাগলো। ভদ্র মহিলা বিস্মিত হয়, আকাশের পিঠে হাত রেখে বলে, কি হয়েছে আব্বা? আকাশ তার মাকে ছেড়ে মায়ের দুই হাত তার দুই হাতের মাঝে নিয়ে ভাঙা গলায় বলে, তুমি সব জানতে তাই না মা? এই জন্যই এত চুপচাপ হয়ে গিয়েছো তুমি। আমি জানি। তুমি জানো সন্ধ্যা কোথায়। প্লিজ মা বলো, সন্ধ্যা কোথায়? আসমানি নওয়াজ ছেলের পানে চেয়ে অবাক। আকাশের চোখ দুটো লাল, সাথে ভেজা। ভদ্র মহিলা আকাশের গালে হাত দিয়ে বলে, কি কইতাছো তুমি? আমি কেমনে জানুম আমার জান্নাত কই? আকাশ চেঁচিয়ে বলে, একদম মিথ্যা বলবে না। তুমি জানো আমার সন্ধ্যার খোঁজ। একটু থেমে আবারও ভাঙা গলায় বলে, মা, তুমি আমাকে শাস্তি দিতে চাইছো তো? আমি সব শাস্তি মাথা পেতে মেনে নেব, বিশ্বাস করো। দেখো, সন্ধ্যা যাওয়ার পর মাস পেরিয়ে গিয়েছে। বিশ্বাস করো, আমি একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এবার আমাকে অন্যভাবে শাস্তি দাও। আসমানি নওয়ান বাকখারা হয়ে ছেলের পানে চেয়ে আছে। আকাশ তার মায়ের দুই হাতের ওপর তার কপাল ঠেকিয়ে রোদ হয়ে আসা কণ্ঠে বলে, মা বলো প্লিজ, আমি মরে যাচ্ছি, এভাবে আর থাকতে পারছি না, আমার দম বন্ধ লাগছে, সন্ধ্যাকে এনে দাও না মা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ হানি।